অসময়ের সঙ্গী। হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে অসময়ের সবথেকে বড়। আমার একটা ধারণা ছিল যে হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে আমার পয়সাটা শুধু শুধু প্রিমিয়ামটা যাচ্ছে, কিন্তু পরে আমি যখন রিয়ালাইজ করলাম এটা একদম মোবাইল ফোন কিনতে পারতাম, কিন্তু সেটা নয়। ওই 25,000 টাকা আপনার 25 লাখ টাকাকে বাঁচাবে। বাহ, তোরা সেদিন তুমি অনেক কিছু প্রশ্ন লিখে রেখেছিলে, সেটা কিন্তু না করারই সমান প্রায়, কারণ আজকালকার হসপিটালের যে বিল সেটা একটা হিউজ অ্যামাউন্ট। সেক্ষেত্রে একটা কিরকম একটা আন্দাজ মোটামুটি হসপিটালে গেলে কি আপনার এমন ইন্স্যুরেন্স যেখানে আফটার সার্ভিসটা খুবই একটা ভাইটাল ম্যাটার করে। যখন আপনি হসপিটালে সেন্সলেস হয়ে পড়ে থাকবেন তখন কিন্তু আপনি ডাইরেক্ট কারোর সাথে ডিল করতে পারবেন। রাস্তায় বেরোলে কোনোদিনও ছুটির দিনে আমরা কিন্তু এমনি খরচ করে ফেলি। 1000 টাকা বাজার হচ্ছে না আজকাল, হ্যাঁ আজকাল যদি আমরা ইলিশ মাছও কিনতে যাই তাও আমাদের 1000 টাকা হবে। সমৃদ্ধি ওয়েলথ হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যা সাপোর্ট আমরা পাচ্ছি সত্যি আমরা অভিভূত। চাইবো এই সাপোর্ট যেন আগামী দিনে আরো যাতে বাড়ুক। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন, দেখছেন, আরো সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বন্ধুগণ, কথা দিয়েছিলাম যে এইবার আগামী দিনে আমাদের যত ক্লায়েন্ট আছে সমস্ত ক্লায়েন্ট কাছে হয়তো যাওয়া সম্ভব হয়ে পারে না, অনেকে হয়তো অনেক দূরে থাকেন, বাট লাকিলি কিছু ক্লায়েন্ট আছে যারা হয়তো আমাদের অফিসের খুব কাছেই থাকে, আমরা তাদের সাথে মানে ফেস টু ফেস মিট করার সুযোগ থাকে। এমন কিছু ক্লায়েন্টের কিছু লাইভ এক্সপিরিয়েন্স আছে যাদের কাছ মুখ থেকে, আমার মুখ থেকে তো অনেক শোনেন বা আমার মুখ থেকে তো অনেকবার আমি বলেছি হয়তো এটা করুন, এটা করবেন না, হেলথ ইন্স্যুরেন্স নিন, নেওয়ার সময় এটা করবেন, এটা করবেন, আমার মুখ থেকে তো বিভিন্নবার শুনেছেন। এবার আমরা চাই যে এইবার সেই কথাটাই যে ক্লায়েন্ট যারা আমাদের থেকে সাথে অনেকদিন ধরে আছে তার কাছ থেকে আমরা তার এক্সপিরিয়েন্সটা যদি একটু আমরা জানা যায়। আমরা খুব লাকি আজকে কিন্তু আমাদের মাঝখানে এমন এক পার্সন আমাদের সাথে আজকে আছেন, তার সময় পাওয়াটা কিন্তু সত্যি খুব টাফ, কারণ তার জবটাই এমন, ছুটি বলে কোনো শব্দ হয় না। হয়তো বছরের 6 মাস তাকে বাইরে মানে বাইরেই থাকতে হয়। হয়তো অনেকে গেস করে নিয়েছেন, হ্যাঁ তিনি মার্চেন্ট নেভিতে আছেন। তার কাছে সবসময় আমরা চাইলেই তাকে পেয়ে যাবো এমন হয় না, কিছু সময় থাকে উনি ছুটিতে যখন আসেন। আমরা আগের থেকে বলে রেখেছিলাম যে দাদা ছুটিতে যখন আসবেন আপনার সাথে আমরা একটা 10 মিনিটের আমরা কথা আমরা বলতে চাই। বেশি দীর্ঘায়িত করব না, আমরা তাকে ইন্ট্রোডিউস করব। শুভাশিস দা, আমাদের শুভাশিস দা আছেন। শুভাশিস দা, এই সমৃদ্ধি ওয়েলথ হাউস বা আমার সাথে তোমার পরিচয় মোটামুটি কতদিনের? প্রায় 1.5-2 বছরের। মানে খুব আগে থেকে আমার চিনতে না? না, আমাকে আমার এক বন্ধু আসলে তোমাকে আমার কাছে ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ, সেদিন থেকে তোমার সাথে আমার পরিচয়। আমি কিন্তু বলবো এই হেলথ ইন্স্যুরেন্স আমি কিন্তু অনেক লোককে দিয়েছি। আমার জীবনের যদি মানে টিপিক্যাল কোনো ক্লায়েন্ট হয়, মানে আমি যতটা প্রিপারেশন করে গেছিলাম তাকে বলার জন্য, তার 2 দিন আগে উনি রাত জেগে মানে হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কি হয় কি হয় না তার পুরো ডিটেলস, মানে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি উনি ডায়েরিতে প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে রেখেছিলেন যে আসবে তাকে সমস্ত প্রশ্নগুলো আমি করব, যদি উত্তর পাই তবে আমরা হেলথ ইন্স্যুরেন্স নেব। এটা কিন্তু জেনারেলি হয় না। সেদিন কিন্তু আমার খুব রাগ হয়েছিল ওনার উপরে। ওনাকে যখন আমি বুঝিয়ে যখন চলে যাচ্ছি আমি কিন্তু মনে মনে ভাবছিলাম যে এইরকম মানুষ হয় নাকি, এত প্রশ্ন, বাপরে বাপ, এই লোকটা যদি এত টিপিক্যাল হয় এর পরে না জানে কি হবে। বাট সেটা কিন্তু হয়নি, পরের সম্পর্ক কিন্তু আরো ভালো হয়েছে। প্রথমটা হয়তো টাফ, বাট পরেটা কিন্তু আরো ভালো হয়েছে। সেদিন যে অনেকগুলো প্রশ্ন করছিলেন, সেদিন হুট করে এত প্রশ্ন কেন, আমার উপর কি রাগ হয়েছিল নাকি? না না, সেরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমার কাছে ওই হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা খুব কনফিউজ ছিলাম। মানে অনেক কোম্পানি আছে, তার মধ্যে অনেক হিডেন ক্লজ আছে তাদের, অনেক সময় অনেক কথা ওরা লুকিয়ে যায়। সেই জন্য আমি কি করেছিলাম, 2-3 দিন আগে একটা হোমওয়ার্ক করে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে বা গুগল দেখে তার মানে যে পসিবল কোশ্চেন গুলো হয়, আমার মনে যে ডাউট গুলো আছে যেগুলো আমার কাছে পুরো ক্লিয়ার হচ্ছিল,
তার একটা আমি লিস্ট বানিয়েছিলাম অ্যারাউন্ড 20 to 25 হ্যাঁ, আমি বলি, যখন তুমি আসবে তখন আমি তোমার কাছ থেকে অনেক কিছু, যেমন আমার অ্যাজ এ লেম্যান আমার কাছে সেই টার্ম গুলো নতুন, সেই জন্য ভাবলাম তুমি আমার থেকে বেটার এক্সপ্লেন করতে হবে, সেই জন্য যাতে কোনো পয়েন্ট আমার মাথা থেকে বেরিয়ে না যায়, আমি যেন বেস্ট পলিসিটা চুজ করতে পারি, সেই জন্য ওইভাবে আমি একটা লিস্ট অফ কোয়েশ্চেন বানিয়ে রেখেছিলাম, এবং সেগুলোই তোমার কাছে করেছিলাম, এবং তুমি পার্টিকুলার আমাকে একদম পারফেক্টলি সব ডাউট ক্লিয়ার করে দিয়েছিলে। বাহ বাহ বাহ। তার মানে তোমার গাইডলাইন হচ্ছে যারা হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে যদি কম বেশি একটু যদি ইনফরমেশন তারা নিয়ে নেয় তাহলে ভালো, তাহলে সবসময় তারা বেস্ট পলিসিটা মিসগাইড হতে হতো, মানে কেউ তাকে মিসগাইড করতে পারবে না না। না, সে যদি একটু পড়াশোনা করে নেয়, দুটো দিন সময় নষ্ট করে, সময় নষ্ট নয়, দুটো দিন ইনভেস্টই আমি বলবো, দুটো দিন ইনভেস্ট করে যদি তার একটা আজীবন, তার আগামী বছরগুলোর জন্য একটা তার পরিকল্পনা, তার জন্য সে দুদিন, কারণ এটা কিন্তু কোনো ক্যাডবেরি কিনতে যাচ্ছে না, খেলনা কিনতে যাচ্ছে না, একবার পলিসি, এবং সেটা তার সারা জীবনের জন্য কন্টিনিউ হতে চলেছে। কাজে দুটো দিন আমি পড়াশোনা করে ওই সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করা অসময়ের সঙ্গে হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে অসময়ের সবথেকে বড়। আমার একটা ধারণা ছিল যে হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে আমার পয়সাটা শুধু শুধু প্রিমিয়ামটা যাচ্ছে, কিন্তু পরে আমি যখন রিয়ালাইজ করলাম এটা একদমই নয়, এটা হচ্ছে আমার যে এতদিনের আমার যে সেভিংস, এতদিন আমি যেটা পয়সা রোজগার করেছি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা কবচ। মানে আমি যদি সামান্য কিছু টাকার পরিবর্তে আমার সেই এতদিনের আমার হার্ড ওয়ার্কিং মানি সেটা যদি আমি সেভ করতে পারি, সেটাই হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আমি একেবারেই ভুল ছিলাম যে ইন্স্যুরেন্সের অনেকে ভাবে আমি ইন্স্যুরেন্স করলাম কিন্তু আমি তো কোনো ক্লেমই করলাম না, তাহলে আমার 20-25 হাজার টাকাটা জলে গেল, কিন্তু অনেকের কিন্তু এটা জলে না। আমি তো বলি যে সেটা যেন জলেই যাক, সেটা যেন এমন কোনো দিন না আসুক যে আপনার কোনোদিনও ক্লেম করতে হয়। আপনার 20-25 হাজার টাকা আপনি যদি কোথাও একটা ছোট ট্যুরও করে আসেন 7 দিনের, আপনার 50 হাজার টাকা খরচা হয়ে যাবে, কিন্তু এই 25 হাজার টাকা দিয়ে আপনার সারা জীবনের যে আপনার সেভিংস, সেই 25 হাজার টাকা আপনাকে বাঁচিয়ে রাখবে। এই বাস্তববাদী এক্সপিরিয়েন্স কিন্তু সবার কিন্তু না, তুমি কিন্তু বাকিদের থেকে আলাদা। হ্যাঁ, 100 জনের মধ্যে কিন্তু 95 লোকে কিন্তু ভাবনা চিন্তা ওটাই। আমারও ছিল এই ভুল ধারণাটা যে এই টাকাটা হয়তো ওয়েস্ট হয়ে গেল, আমি তো কোনো ক্লেমই করলাম না, এই টাকাটা থাকলে আমি হয়তো সেটা ইনভেস্ট করতে পারতাম, একটা নতুন মোবাইল ফোন কিনতে পারতাম, কিন্তু সেটা নয়। ওই 25 হাজার টাকা আপনার 25 লাখ টাকাকে বাঁচাবে। বাহ, তোরা সেদিন তুমি অনেক কিছু প্রশ্ন লিখে রেখেছিলে, আজকে 22টা প্রশ্ন তো আমি লিখে রাখতে পারিনি। আজকে কিছু প্রশ্ন আমার মাথায় আছে যেটা হয়তো সবার হয়ে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যেটা কমন পিপল জানতে চায়। প্রথম কথা তো আমার একটা জিনিস মাথায় আসে, তোমার তো অফিস থেকে মেডিক্লেম তুমি পেতে, তুমি তো একটা ভালো পোস্টে ছিলে বা ভালো জায়গায় চাকরি করতে, তোমার মনে হয়নি যে ওটা সাফিসিয়েন্ট, আমার ওর বাইরে দরকার নেই? কিন্তু সেই প্রসেসটা অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি কন্ডিশনাল। আমার মনে হয় যে আমার যদি একটা পার্সোনাল মেডিক্লেম থাকে, সেটা আমি পরে যদি আমি জবটা আমি ছেড়েও দিই, এইটা আমার সাথে রয়ে যাবে ইন ফিউচার আমার কাছে। মানে অনেকে কিন্তু এই চিন্তাধারাটা নিয়ে ঘোরে যে আমার অফিস থেকে পাবো, কিছু বলার আগেই আমরা তারা আমাকে উত্তর দিয়ে দেয় না মেডিক্লেম লাগবে না, আমি অফিস থেকে পাবো। তাদের জন্য তুমি কি বলবো? অফিসের ব্যাপারটা কি, অফিসের ব্যাপারটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়, অনেক বেশি প্রসেস হয়, সেটা একটু টাইম কনজিউমিং হয়। অনেক সময় কি অফিসে রিইম্বার্সমেন্টের ব্যাপার থাকে যে আপনি ক্যাশলেসে করতে পারবেন না, কিন্তু হঠাৎ করে যদি আপনার 7-8 লাখ টাকার একটা হঠাৎ করে একটা আপনার ট্রিটমেন্ট করতে হয়, তখন আপনার কাছে 7-8 লাখ টাকার ফান্ড নাই থাকতে পারে, কিন্তু একটা মেডিক্লেম করলে সেটা আপনার ক্যাশলেস হয়ে যাচ্ছে, তখন আপনাকে অতগুলো টাকা নিজের পকেট থেকে বের করার কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, অফিসে রিইম্বার্সমেন্টের প্ল্যান থাকে, ক্যাশলেসের প্ল্যান থাকে না, তখন ওরা বলে আপনি 8 লাখ টাকা আগে দিন, পরে বিল সাবমিট করবেন, 2-3 মাস পর আমরা অল্প অল্প করে আপনার বিলগুলোকে সেটেল করব। সেটা একটা খুব লং প্রসেস, আর আপনার ফান্ডটা থাকাও খুব সেই সময় জরুরি। কিন্তু মেডিক্লেমের ক্ষেত্রে এটা নয়, এটা তো ক্যাশলেস হয়ে গেলে আপনার সেই ফান্ডটা না থাকলেও আপনি আপনার অফিস থেকে থাকলেও কিন্তু অতটা টেনশন ফ্রি কিন্তু হওয়া যায় না, কারণ অনেক টার্মস কন্ডিশন থাকে। অনেকের আবার একটা ভাবনা থাকে যে আমি যেই স্টেট থেকে মেডিক্লেম করলাম, অন্য রাজ্যে গেলে কি আমি বোধহয় ক্লেম পাবো না। এটা তুমি কি মত? তোমার আগেও আমার ধারণা ছিল, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। কারণ মেডিক্লেম হচ্ছে যে যারা রিনাউন্ড কোম্পানি, তাদের অল ওভার ইন্ডিয়াতে ওদের চেন থাকে। এটা এমন নয় যে আমি কলকাতায় গেলে, আমি যেহেতু কলকাতায় থাকি আমাকে খুব ভালো ট্রিট করবে, আমি যদি পাঞ্জাব বা বম্বেতে যাই আমাকে তারা ট্রিট করবে না, যেহেতু আমি তাদের রাজ্যে থাকি না। এটা ওদের কাছে সবাই সমান। আমি তো যেটা শুনেছি উল্টো তোমাকে আরো ভালো ট্রিটমেন্ট, ভালো বিহেভিয়ার পেয়েছো। অফকোর্স বেঙ্গলের থেকে তুমি আরো ভালো ব্যবহার পেয়েছো। আমি যখন বাইরে গেছিলাম, মানে আউট অফ স্টেট, আমি পাঞ্জাবে গেছিলাম, চণ্ডীগড়ে, সেখানে আমি আরো বেটার রেসপন্স পেয়েছি আমার যে মেডিক্লেমের টিম ছিল হসপিটালের তার থেকে। আরেকটা প্রশ্ন আসে, অনেকে বলে মেডিক্লেম তাহলে যদি করতেই হয় এটা ছোট্ট একটা সামেশিওর একটা দিয়ে দাও, আমার তো বয়স কম,
আমার তো এখন কিচ্ছু হয়নি, আমাকে এখন 3 লাখ টাকার একটা বেসিক কভার দাও বা 5 লাখ বেসিকটা, পরে আমি বাড়াবো। এই মুহূর্তে তোমার এটা কি মত? কম সামেশন নিয়ে রাখা উচিত? আগে যেটা আমি বললাম, অনেকে ভাবে যে মেডিক্লেমের পয়সাটা প্রিমিয়াম দেওয়া মানে টাকাটা ওয়েস্ট হচ্ছে। আমি যদি একটা কম অ্যামাউন্টের করি, আমার প্রিমিয়ামটা কম হবে। ওই সেক্ষেত্রে টাকাটা যদি সে ব্যাংকে বলে আমি যে জমাই, আমি এখানে না দিয়ে ব্যাংকে না, জমাবো। সেটা একদমই ভুল ধারণা, যেটা আমারও আগে ছিল। এটা স্বাভাবিক, লোকের যখন ইয়াং থাকে, তার রক্ত গরম থাকে, সেভাবে আমি কোনোদিন অসুস্থই হব না। কিন্তু যত মানুষের বয়স বাড়ে, তত তার যেমন মধ্যে গাড়ি খারাপ হতে পারে, গাড়ি তেমনি খারাপ মানুষ হতে হতে পারে। হ্যাঁ, এমন নয় যে আমার বয়স 35 বা 32 বলে আমার কোনোদিন রোগ হবে না। আজকালকার যে দিন পড়েছে, 30 বছরের মানুষও হঠাৎ করে শয্যাশায়ী আমি হয়ে তো যেতে পারে। গাড়ির মতো না, নতুন গাড়ি তো খারাপ হতে পারে। নতুন গাড়িও খারাপ হতে পারে। হ্যাঁ কি না, মেশিন আছে তো আমাদের তার কাজেই মেইনটেনেন্স একদম দিতে পারে। কম রেঞ্জের বা কম ভ্যালুর মেডিক্লেম করাটা আমার মতো মনে হয় যুক্তিগত না। তাতে হয়তো আপনি তাৎক্ষণিকভাবে খুশি হবেন যে আমার প্রিমিয়ামটা অনেক কম, কিন্তু যদি খুব কম অ্যামাউন্টের আমি মেডিক্লেম করি, সেটা কিন্তু না করারই সমান প্রায়। কারণ আজকালকার হসপিটালের যে বিল, সেটা একটা হিউজ অ্যামাউন্ট। সেক্ষেত্রে একটা কিরকম একটা আন্দাজ মোটামুটি হসপিটালে গেলে কি আপনার যদি 50,000 1 লাখ টাকায় কাজ হয়? না, 50,000 টাকা খুবই, যদি পা ভেঙে গেলে তারই হয়তো 1 লাখ টাকার বিল হবে। কিন্তু যদি তার থেকে আপনার একটু সিরিয়াস কোনো সার্জারি বা হয়, আপনি 5 লাখ টাকার নিচে তো আমার মনে হয় না বিল হয়। সেক্ষেত্রে আপনার যদি 3 লাখ টাকার মেডিক্লেম থাকে, সেক্ষেত্রে তো আমার মনে হয় 3 লাখ টাকাটা কোনো আপনার সেই পকেট থেকে টাকাটা সেই যাচ্ছে। সেক্ষেত্রে 3 লাখ টাকাটা আমার মনে হয় খুবই কম অ্যামাউন্ট। অ্যাটলিস্ট আপনার 7 অ্যান্ড আপ করা উচিত, 7 lakhs অ্যান্ড আপ মেডিক্লেম। যতটা আপনার বাজেট বা যতটা আপনার এটাকে আপনি কখনোই, আমার মনে হয় যে এটাকে একটা বাজে খরচ বা এটা আমার বছরে এটা ওয়েস্ট হচ্ছে প্রিমিয়াম টাকাটা, সেটা তো একেবারেই ভাবা উচিত। আমি আগেও বলেছি, এটা হচ্ছে আপনার সেভিংস এর একটা রক্ষা কবচ, যেটা হচ্ছে শিল, সেই তালা, সেটা পুরো হচ্ছে বাড়িটার তালা, একটা তালা, যেটা আপনার একটা মানে পাহারা দেবে কোটি আপনার টাকার savings সম্পত্তি। কে। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম আপনি একদম। 20,000 বিনিময়ে আপনি 20 লাখ টাকা কে বাঁচাতে পারছেন। এটা কিন্তু খুব দামি কথা বললেন যে দাদা, সেদিন আপনার সাথে ডিসকাশন হয়েছিল, যেটা মনে পড়ে, সেই সময় আমি আপনার একটা রাইডার অ্যাড করার কথা বলেছিলাম, হ্যাঁ। যেটাকে বলেছিলাম যে এই রাইডারটাকে যদি আপনি অ্যাড করে নেন, তাহলে বেশ কিছু নন কনজিউমেবল আইটেম যেগুলো হয়, যেটার আড়ালে হসপিটাল কিন্তু একটা বেশ বড় অঙ্কের একটা বিল আপনার থেকে করে নেবে। সেদিন বোধহয় আমরা 10 মিনিট ওটা নিয়ে শুধু কথা হচ্ছিল যে রাইডারটাকে অ্যাড করবো কি করবো না। কোথাও যেন আপনি বলছিলেন না, হসপিটালের সাথে আমি নেগোশিয়েট করে নেবো, আমি হসপিটালের সাথে নেগোশিয়েট করে নেবো। এখন আপনার কি মত? একদমই ঠিক কথা। অ্যাকচুয়ালি তখন আমরা ভাবি, যখন আমাদের কাছে কোনো এজেন্ট মেডিক্লেম করাতে আসে, তখন আমরা ভাবি এজেন্ট কি করছে, আমার ঘাড়ে এক্সট্রা এক্সট্রা কিছু অ্যামাউন্ট চাপিয়ে ওর কমিশনটা বাড়াচ্ছে। কিন্তু অনেক সময় সব এজেন্ট কিন্তু সেটা নয়, এবং সব সময় তাদের উদ্দেশ্য সেটা থাকে না। তারা কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রপার গাইড করার জন্য এই কথাগুলো বলে থাকে। তখন আমি অনেকগুলো কোশ্চেনই আমি আগে সেট করেছিলাম, কিন্তু তার মধ্যে আমি ওই ব্যাপারটা ওভারলুক করে গেছিলাম, যে ওই কনজিউমেবল আইটেমস গুলো, ওগুলো কিন্তু পরে আমি জানতে পারলাম আমার আদার্স যারা রিলেটিভস বা ফ্রেন্ডসরা এরকম অপারেশন করে এসছে, তারা বলেছিল যে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিল একটা হয়েছে, কিন্তু সামান্য সিরিঞ্জ, কটন, এই হাবি জাবি কনজিউমার আইটেমের বিলই তারা বানিয়ে দিয়েছে 80,000 টাকা। তা সেক্ষেত্রে আমাকে উনি যদি তখন কনজিউমেবল আইটেমের রাইডারটা নিতে না বলতো, তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও সে একই জিনিস হতো। কনজিউমার রাইডারের খুব একটা বেশি প্রাইস নয়, হয়তো 800-900 টাকা এক্সট্রা, 1000 টাকার মধ্যেই 1000 টাকার মধ্যেই ছিল। এবং সে 1000 টাকা আমাদের দেখুন রাস্তায় বেরোলে, কোনোদিনের ছুটির দিনে আমরা কিন্তু এমনি খরচ করে ফেলি। 1000 টাকা বাজার হচ্ছে না আজকাল, হ্যাঁ, আজকাল যদি আমরা ইলিশ মাছও কিনতে যাই, তাও আমাদের 1000 টাকা হবে না। ঠিক আছে, আমরা যদি একদিন সন্ধ্যেবেলা 4 জন বন্ধু মিলে একটু পার্টি করে রেস্টুরেন্টে খাই, তাও হয়তো আমাদের বিল হয়তো 2,500-3,000 টাকা হয়ে যাবে। এবার যদি 1000 টাকা এক্সট্রা দিয়ে আমি একটা 70-80 হাজার টাকার কভার পেয়ে গেলাম কনজারভেটিভে, আমার তো মনে হয় 1000 টাকার ওইটা অ্যাড করাই ভালো। এটা কখনোই মানে আমাদের ভাবা উচিত না যে এজেন্ট আমাদের উপর সেই কমিশনটা এক্সট্রা পাওয়ার জন্য আমাদের উপর চাপিয়ে দিচ্ছে এক্সট্রা, এই রাইডার নিন, ওই রাইডার নিন। সেটা আপনাদের অবশ্যই বিবেচনা করে নেওয়া উচিত। যেমন এই কনজিউমার আইটেমের উপর রাইডার নেওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। শুনুন, এবার একটা লাস্ট প্রশ্ন। আপনি খুব প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ, মানে আপনি মানুষই তো সোজা সাপটা মানুষ, আপনার এটা আমার যা personal অভিজ্ঞতা, সেটাই আমি লোকানো ব্যক্ত চোপানো করছি, বলে হ্যাঁ। ব্যাপার নেই। আর আমি চাইও মানুষ দেখুন, এত লুকিয়ে চুকিয়ে হবেটা কি তাই, আদৌ, হ্যাঁ, তাই না? তাই। সব চালাকি মানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে দেয় কিনা, হ্যাঁ। তাকে সারেন্ডার করে দাও আর তুমি হ্যাঁ। নিষ্পাপ থাকো, এমন থাকা। লাস্ট একটা প্রশ্ন করব, এই যে আপনি বারবার বলছিলেন যে এজেন্ট বা অ্যাডভাইজার, তার রোল, অনেক মানুষ আজকের দিনে যারা আইটি সেক্টরে চাকরি করছে বা
কোনো সেক্টরে খারাপ বলবো না, বেশ কিছু লোক অনলাইনে পলিসি নিতে চায়, বলে আমি হেলথ ইন্স্যুরেন্সটা নেব, বাট আমি ডাইরেক্ট ওই কোম্পানির পোর্টালে গিয়ে নেব বা অনলাইনে কোনো কোম্পানির থ্রু দিয়ে নেব, ওরা কিছু ডিসকাউন্ট আমাকে দেবে, আমার দুটো পয়সা তো বাঁচবে। আপনার কি মনে হয়, হেলথ ইন্স্যুরেন্স কি অনলাইন নিয়ে কিছু পয়সা বাঁচানো উচিত নাকি কোনো অ্যাডভাইজারের থ্রু দিয়ে নেওয়া উচিত? অবশ্যই কোনো অ্যাডভাইজার থেকে নেওয়া উচিত, কারণ সে তো তার তো দুটো চার্জ লাগবে, অ্যাডভাইজারের হ্যাঁ। চার্জ তো লাগবে। তাতে হয়তো আপনার অনলাইনের থেকে কিছু পয়সা বেশি লাগলো, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স একটা এমন ইন্স্যুরেন্স যেখানে আফটার সার্ভিসটা খুবই একটা ভাইটাল ম্যাটার করে। যখন আপনি হসপিটালে সেন্সলেস হয়ে পড়ে থাকবেন, তখন কিন্তু আপনি ডাইরেক্ট কারোর সাথে ডিল করতে পারবেন না, তখন কিন্তু আপনি কোম্পানিকে মেলও করতে পারবেন না, তখন আপনি আইসিইউতে পড়ে আছেন, আপনার বাড়ির লোক তখন নাজেহাল হয়ে এদিক ওদিক দৌড়াবে। কিন্তু আপনার যদি একজন প্রপার ভালো এজেন্ট থাকে, সেক্ষেত্রে তিনি আপনার হয়ে যাবেন ফ্রেন্ড এবং গাইড, এবং তার সেই আপনার জন্য দৌড়াবে। কাজে আপনি যদি অনলাইনে যদি আপনি ইন্স্যুরেন্সটা বাই করেন, তাতে হয়তো আপনি 1,500-2,000 টাকা সেভ করবেন, কিন্তু 1,500-2,000 টাকার জন্য আপনার হয়তো পলিসি করাটাই বৃথা হয়ে যাবে যদি আপনার কোনো সাপোর্টে আপনার জন্য দৌড়াবার কোনো লোক না থাকে। কারণ আপনি তো নিজেই হসপিটালে তখন সেন্সলেস হয়ে পড়ে আছেন, তাহলে আপনার হয়ে দৌড়াবে কে? এবার আপনার যদি আপনার স্ত্রী বা আপনার কোনো রিলেটিভ যদি সাথে সাথে এজেন্টকে ফোন করে, এজেন্ট আপনার ওই সেই প্রসেসগুলো করে দেবে, কারণ আপনার পক্ষে তো সেটা করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমার মনে হয় অনলাইনে পলিসি, স্পেশালি হেলথ পলিসি, সে আপনি আপনার বাইকের পলিসি অনলাইনে কিনতেই পারেন। যদি আপনার জাস্ট ট্রাফিক রুল মেনটেন করার জন্য, সেটা আমিও কিনি, ট্রাফিক রুল মেনটেন করার জন্য একটা পলিসি করতে হয়, সেটা আমি করলাম, সেটা আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলিসি, এটা তো আমার মনে হয় অনলাইনে নিজের লাইফের সাথে কোথাও না কোথাও কম্প্রোমাইজ হয়ে যায়। হ্যাঁ, সেটা লাইফের সাথে কম্প্রোমাইজ হবে, এবং আফটার যে আপনার যখন আপনার রিয়েলি নিড হবে, তখন কিন্তু আপনি কাউকে পাশে পাবেন না যদি অনলাইনে কেনেন, কারণ আপনি তো নিজেই প্রসেস করতে পারবেন না। আর আপনি প্রসেস না করে আপনার হয়েও কে প্রপারটা মানে সেই পলিসিটাকে যে প্রসেস করবে বা আদার্স যে ক্লেম গুলো করবে, সেটা তো অন্য কেউ করতে পারবে না, কারণ তার তো অথরিটি নেই। অথরিটি শুধু আপনার। এখানে এজেন্ট থাকলে কি হবে, আপনি যখন আইসিইউতে ভর্তি আছেন, আপনি জানেনই আপনার চারিপাশে কি হচ্ছে, আপনার এজেন্ট সেটা আপনার হয়ে করে দিতে পারবে। সেই জন্য অনলাইনে হেলথ পলিসি নেওয়াটা আমার মনে হয় না খুব একটি বুদ্ধিমানের কাজ, সবসময় কোনো এজেন্টের থেকেই নেওয়া উচিত। যাক, আপনি খুব সুন্দরভাবে উত্তর দিলেন দাদা। যেই সময় আপনার লাস্ট, আর সময় আপনার নেব না, যে সময় আপনি হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছিলেন, সেই সময় তো বোধহয় মার্কেটে অনেক অ্যাডভাইজার ছিল হয়তো, আপনি তাদেরকে সিলেক্ট না করে হুট করে মানে আমার থেকে সিলেকশন করা, এর পিছনে কোনো মানে কিছু ভাবে কোনো ক্রাইটেরিয়া দেখে কি চুজ করেন যে এই ক্রাইটেরিয়া হওয়া উচিত আমার অ্যাডভাইজারের? কারণ আমি কি করে বুঝবো এই লোকটা ভুল বোঝাচ্ছে? কারণ মার্কেটে দেখুন ভুল বলারও লোক কিন্তু আছে, অবশ্যই, তাই না? তো কি করে সঠিক আমি অ্যাডভাইজারকে খুঁজে নেবো, কি ক্রাইটেরিয়া দেখে? কারণ আমি আগে আমার একটা মানে আমার ওয়াইফের একটা মেডিক্লেম পলিসি ছিল, সেখানে আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। মানে যখন তার একটা ক্লেম হয়েছিল, তখন এজেন্টকে আমার মনে হলো যেন সে আমাকে একটু এড়িয়ে যাচ্ছে, বা সে প্রসেসটা খুব ডিলে করবো এরকম একটা ব্যাপার ছিল। সেখানে আমি বুঝলাম যে এজেন্টেরও একটা বিশাল ভূমিকা আছে এই ক্ষেত্রে। সেক্ষেত্রে যখন আমি ওনাকে পেলাম, তখন অ্যাকচুয়ালি আমি ওনাকে পেয়েছিলাম আমার এক বন্ধুরই রেফারেন্সে। কারণ আমি বলছিলাম যে আমি আমার আগের পলিসিটা আমি মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, কারণ আমি খুব একটা বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি। আমি যখন রিয়েলি নিডে ছিলাম, তো উনি আমাকে সেভাবে সাপোর্ট করেননি। তখন উনি, আমার সেই বন্ধু বললো, আমার এই প্রসেনজিৎ, আমি আমার পলিসি ওনার থেকে করেছি, তো তুমি একবার কথা বলে দেখতে পারো। সে আমাকে বলেনি যে ওর থেকেই করবে। তারপরে তো আমি ওর সাথে কথা বলার পর সেটা আমার অভিজ্ঞতা যেটা আমি পেলাম, কিছু প্রশ্নগুলো করে কিছু প্রশ্ন করেছিলাম। তারপরে ওনার থেকে আমি যেভাবে রেগুলার বেসিস সাপোর্ট পাই, কোনো হলে যেমন আমি যখন তখন ওনাকে ফোন করি যে আমার এই ডাউট আছে, আমি কি এটা পাবো, এটা পাবো না, এটা তাহলে আমি কি করব, উনি আমাকে সবকিছু বলে দেয়। তো এই একটা সেটা দায়িত্বের মধ্যে পড়ে। এটা একটা মানে আমার কাছে খুব বড় সাপোর্ট, কারণ আমি তো একটা মানে আমার তো ইন্স্যুরেন্স লাইন সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই। এবার হয়তো আমি কিছু ভুল স্টেপ নিয়ে নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমি সবসময় ওকে, যখনই আমি গাইডলাইন্স চাই, আমাকে সবসময় সেটা রাত 11টার সময় হলেও পাই বা ভোর 6টার সময় হলেও পাই। সেটা আপনার আমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় পাওনা। আপনার প্রত্যেকটা ফিডব্যাকই আমাদের কাছে সব থেকে বড় অ্যাসেট, কারণ আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, আমরা বিশ্বাস করি মাউথ পাবলিসিটি সব থেকে বড় পাবলিসিটি। এই পেপারে বা এখানে ওখানে অ্যাডভার্টাইজমেন্টের থেকে সব থেকে বড় এটাই। আপনি সুস্থ থাকুন, এরকমই সতেজ থাকুন, আর এরকম ভাবেই
কঠিন প্রশ্নের উত্তর সহজ ভাবে অবলীলা দিতে থাকুন। আপনার সাপোর্টের জন্য আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। ভালো হ্যাঁ, থাকবেন। হ্যাঁ।